ওকে, সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেসি বোস, তোমাদের ক্লাস 7-এর লেসন নাম্বার 9। খুব ভালো মতো বুঝবা, জেসি বোস অর্থাৎ জগদীশ চন্দ্র বোস, ঠিক আছে? তার সম্পর্কে একটু আমরা খুব ভালো মতো বুঝবো। এখানে টাইটেল দেওয়া আছে তোমাদের, জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। বিউটিফুল মাইন্ড। চলো, এখানে তোমাদের দুটো ইউনিট রয়েছে, ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 2। আজকে আমরা পড়বো ইউনিট নাম্বার 1, নেক্সট দিন ইউনিট নাম্বার 2 থেকে শুরু করবো, আবার পড়বো। ফার্স্ট অফ অল এখানে বলেছে, ফার্স্ট লাইন যেটা আছে খুব ভালো মতো বুঝবা, বলেছে হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, ঠিক আছে? আচ্ছা, আমাদের ভারত স্বাধীন কবে হয়? 1947 সালে, তার মানে 1947। আচ্ছা, 1947-এর আগে 1895 স্বাভাবিকভাবে আমরা ব্রিটিশদের আন্ডারেই ছিলাম। তখন ব্রিটিশরা আমাদের ওপর শাসন চালাতো। ব্রিটিশরা যদি বলতো আরে ওঠ, আমাদেরকে উঠতে হতো। ব্রিটিশরা যদি বলতো বস, আমাদের বসতে। এবার টেকনিক্যালি দেখতে গেলে 1947, সরি ভুল হয়েছে এই জায়গাটা, 1947 এই মুছরে, হ্যাঁ 1947। তাহলে টেকনিক্যালি দেখতে গেলে আমরা সেই সময় কি ছিলাম? ব্রিটিশদের আন্ডারে ছিলাম। A different history was made that year at the town hall in Calcutta. এই যে বছরটা 1895 খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো। এই যে বছর 1895, that year at the town hall in Calcutta a history was made. একটা হিস্ট্রি, একটা ইতিহাস তৈরি হয়। এই ইয়ারটাতে একটা ইতিহাস তৈরি হয়। কি সেই ইতিহাস? অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন। আচ্ছা, ডেমনস্ট্রেশন মানে কি? ডেমনস্ট্রেশন টু শো সামথিং। কোনো কিছু একটাকে আমি ধরে নাও কোনো একটা মেশিন বানালাম, কোনো একটা যন্ত্র বানালাম, এবং যন্ত্র বানিয়ে তা তোমাদের সামনে সেটাকে ডেমনস্ট্রেট করছে, এটা কিভাবে তো হচ্ছে, কি এটাকে কি বলা হচ্ছে? ডেমনস্ট্রেশন বলা হচ্ছে। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose. এই জগদীশ চন্দ্র বোসের দ্বারা একটা ডেমনস্ট্রেশন করা হয় এই বছর। কোন বছর? 1895। বোঝা গেল? Everyone was overawed when the electromagnetic waves traveled from the lecture hall to third room about 75 meters away. ধরে নাও এটা একটা বড় এরিয়া। এই এরিয়াটার মধ্যে অনেকগুলো রুম আছে, একটা দুটো তিনটা বড় বড় রুম আছে। এই রুমের মধ্যে পারফর্ম করা হচ্ছে কি? এই ডেমনস্ট্রেশনটা পারফর্ম করা হচ্ছে এই রুমের মধ্যে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বলতে কি বোঝাচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, আচ্ছা আমরা টাওয়ারের মাধ্যমে, আমরা ধরে নাও এখানে ফোন করছি, ফোনে কথা বলছি, ফোনটা বের করে ফোনে কথা বলছি, হ্যালো মাম্মি জি ঘর পে হ্যাঁ। যখন আমরা কথা বলছি, এটা কি হচ্ছে? আমরা একটা রুম থেকে, মানে একটা রুমে দাঁড়িয়ে কথা বলছি তো ঠিকই, কিন্তু মা ধরে নাও আছে হচ্ছে 10 কিলোমিটার দূরে, সেখানেও মা কিভাবে আমার কথাটা শুনতে পারে? বিকজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এই যে জিনিসটা আবিষ্কার, মানে সেই দিনকার মানে হয়, সেটা ডেমনস্ট্রেশন হয় কোন বছরে? 1895-এ আচার্য জগদীশ চন্দ্র বোস প্রথম হচ্ছে সেটাকে ডেমনস্ট্রেট করেছিলেন, ঠিক আছে? বলছে 75 মিটার্স অ্যাওয়ে, মানে 3টা ওয়াল ভেদ করে সেটা 75 মিটার্স অ্যাওয়ে সেটা চলে যায়, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা। বোঝা গেল? এই জিনিসটা দেখানো হয়েছিল। These waves pass through 3 solid walls, যেটা আমি বললাম 3টা
সলিড ওয়াল, যেমন এটার পেছনে একটা ওয়াল আছে না, এরকম 3টা সলিড ওয়াল ভেদ করে চলে যায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। These waves passed, this was the remarkable and path-breaking incident which paved the way for future research and all over the world. পুরো পৃথিবীতে, এটা ধরে নাও আমাদের গ্লোব, পুরো পৃথিবীতে এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে মানুষের মনে এই সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করার আগ্রহ বাড়ে। রিসার্চ কর, পেভ টু দ্য ওয়ে মানে কি? পেভ করা মানে কি? পথ প্রশস্ত করা, কোনো একটা পথ প্রশস্ত করা। প্রশস্ত মানে সে পথটাকে যাতে আরও মানুষ যাতে এই যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের রিসার্চ যাতে করতে পারে, সেটার মানে শুরু কোথা থেকে হয়েছিল? এই জায়গা থেকে হয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, বর্ন অন, আমরা একটু জেসি বোসের সম্পর্কে একটু পড়ে নিই। বর্ন অন 30th নভেম্বর, 30শে নভেম্বর 1858 কি করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন। কে? জগদীশ চন্দ্র বোস। 30th সেপ্টেম্বর 1858। বোঝা গেল? আচ্ছা, অ্যাট বিক্রমপুর, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বিক্রমপুরে। আচ্ছা, এই বিক্রমপুরটা দুর্ভাগ্যবশত আমাদের যে লুঙ্গি বাহিনী, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের এখন ইয়েতে আছে। যাই হোক, বাংলাদেশের কোন জায়গায় আছে? বাংলাদেশের হচ্ছে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে রয়েছে এখন বর্তমানে। ঠিক আছে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, কিন্তু সেইটা দুর্ভাগ্যবশত কাদের হাতে আছে? সেই বিক্রমপুর এখন বাংলাদেশের লুঙ্গি বাহিনী, তাই না? আচ্ছা, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে আছে এই জায়গাটা এখন। বলছে জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস। আমাদের কাছে একটা ট্যালেন্টই নাই ঠিক মতো। আমাদেরকে যদি অঙ্ক করতে বলা হয়, আমরা 4-5 দিন ধরে অঙ্ক করে নিয়ে আসি না। আমাদেরকে যদি একটা পড়া দেওয়া হয়, আমরা একটা পড়া দিতে 3 মাস লাগাই, তাই না? একটা চ্যাপ্টার কমপ্লিট করতে আমরা 3 মাস সময় লাগাই, মনে পড়ে? আচ্ছা, তো এই যে জগদীশ চন্দ্র বোস ছিলেন, তার ছিল ডাইভার্স ট্যালেন্ট, প্রচুর পরিমাণে ট্যালেন্ট ছিলেন বিভিন্ন সাবজেক্টসে। তিনি ছিলেন ফিজিসিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ রাইটার অফ সায়েন্স ফিকশন। তিনি ছিলেন রাইটার, ঠিক আছে? তারপরে ফিজিক্স, বোটানি, তারপরে বায়োলজি, এই সমস্ত বিষয় কিন্তু তার ভালো একটা কমান্ড ছিল। ঠিক আছে? His father Bhagwan Chandra Bose was a leader of Brahmo Samaj. খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো। তার যে বাবা ভগবান চন্দ্র বোস ব্রাহ্ম সমাজের লিডার ছিলেন। BRAHMO, ব্রাহ্ম সমাজ, SAMAJ, ব্রাহ্ম সমাজের লিডার কে ছিলেন? তার বাবা, জগদীশ চন্দ্র বোসের বাবা। বোঝা গেল? কি নাম ছিল? ভগবান চন্দ্র বোস। খুব ইম্পর্টেন্ট। He worked as a deputy magistrate in Faridpur, Bardhaman and in other places. Jagadish Chandra's education started in vernacular school. ঠিক আছে, জগদীশ চন্দ্র বোসের এডুকেশন কোথায় স্টার্ট হয়েছিল? ভার্নাকুলার স্কুলে স্টার্ট হয়েছিল। বিকজ হিজ ফাদার, তার যে বাবা, কেন ভার্নাকুলার স্কুলে স্টার্ট হয়েছিল? কারণ তার যে বাবা বিলিভ করতো, যে কি বিলিভ করতো? যে ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং। অনেকে দেখবা, অনেক মানুষ এমন আছে যারা ধরে নাও বাঙালি, ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাটাই ঠিকঠাক মতো জানে না। অনেকে রয়েছে, অনেকে বাংলাটা ঠিকঠাক মতো জানে না। তাহলে ভগবান চন্দ্র বোস
এটা বিলিভ করতেন যে সবার প্রথমে একটা মানুষকে তার মাদার টাং মানে মাতৃভাষা, সে মাতৃভাষাটা শেখা জরুরি, মাতৃভাষাটা শিখতে হবে, তারপরে অন্য এডুকেশন আমরা নেব। বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল। এবার একটা যদি তুমি ধরে নাও এখানে জন্মগ্রহণ করলা, তোমার বাবার প্রচুর পরিমাণে টাকা পয়সা রয়েছে, তুমি দিল্লিতে কোনো একটা ভালো স্কুলে গিয়ে তুমি এডুকেশন নিচ্ছ, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু ভগবান চন্দ্র বোসের মতে কি ছিল, প্রথমত একজন মানুষের তার যে নিজের ভাষা, সে নিজের ভাষাটা, তার যে নিজের মানুষরা রয়েছে, সে নিজের মানুষদের সম্পর্কে জানা উচিত, সে নিজেদের মানুষদেরকে বোঝা উচিত। আমার পারিপার্শ্বিক যে মানে যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে যে মানুষরা থাকে, আমার যে পরিবেশে যে মানুষরা থাকে, সেই মানুষদেরকে আমাকে তো আগে জানতে হবে। তার জন্য কিন্তু ভার্নাকুলার স্কুলে কিন্তু জগদীশ চন্দ্র বোসের বাবা ভগবান চন্দ্র বোস কিন্তু জগদীশ চন্দ্র বোসকে অ্যাডমিট করিয়েছিলেন। স্পিকিং অ্যাট বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেইড 1915 সালে, 1915 আন্ডারলাইন করো, 1915 সালে স্পিকিং অ্যাট বিক্রমপুর কনফারেন্স, বিক্রমপুর কনফারেন্সে, কোথায়? বিক্রমপুর কনফারেন্সে, আন্ডারলাইন করো। জগদীশ চন্দ্র বোস said at that time sending children to English schools was a privileged status symbol. এখনো দেখবা সেই জিনিসটা, ওই যে ধারা এখনো চলে আসছে। মানে একটা ছেলেকে বা একটা মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো একটা প্রিভিলেজ, একটা স্ট্যাটাসের ব্যাপার ছিল। স্ট্যাটাস, আমার ছেলেটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আমার মেয়েটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এখন ইংলিশ বলাটা যেমন একটা স্ট্যাটাস সেই সময় থেকে চলে আসছে। আমি যদি ইংলিশ বলতে পারি, আমি যদি ইংলিশে কথা বলতে পারি, দেন আই এম এডুকেটেড। আর যদি ইংলিশে কথা না বলতে পারি, আই এম ইলিটারেট। এই যে একটা ধারা, সেটা কিন্তু প্রথম থেকেই চলে আসছে, এখন পর্যন্ত সেই জিনিসটা আমরা দেখতে পাই। সেই সময়ও ছিল সেন্ডিং চিলড্রেন টু আ ইংলিশ মিডিয়াম স্কুল ওয়াজ আ প্রিভিলেজ দ্যাট টাইম। ইন ভার্নাকুলার স্কুলে টু হুইচ আই ওয়াজ সেন্ট, মানে আমাকে যে স্কুলে পাঠানো হয়েছিল, কাকে? আমাকে না, আমি বলতে জগদীশ চন্দ্র বোস। আচ্ছা, দুটো জিনিস খুব ভালো মতো বুঝবা। একটা হচ্ছে গিয়ে বায়োগ্রাফি, একটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আচ্ছা, বায়োগ্রাফি কাকে বলা হয়? বায়োগ্রাফি কাকে বলা হয়? পারবা? কেউ পারবা না। দেখো, বায়োগ্রাফি কাকে বলা হবে? ধরে নাও এখানে কেউ একজন লিখছে আমার সম্পর্কে, বিকিদা আমার সম্পর্কে কেউ একজন লিখছে, মিস্টার বিকি পল ছিলেন অমুক, এই কাজ করেছেন, সেটাকে বলা হচ্ছে বায়োগ্রাফি। আমার সম্পর্কে যখন কেউ লিখবে। কিন্তু আমার সম্পর্কে আমি যদি নিজেই লিখি, আমার জীবনের কোনো একটা ঘটনা, আমার জীবনের কোনো একটা জিনিস যদি আমি নিজেই লিখি, তখন সেটাকে বলা হচ্ছে কি? অটোবায়োগ্রাফি। বোঝা গেল বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য? বায়োগ্রাফি যদি অন্য কেউ যদি লিখে, সেটা বায়োগ্রাফি। আমি যদি আমার ব্যাপারে নিজেই লিখি, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। কোনো সমস্যা নেই। ওকে, এটা বলতে পারো একটা অটোবায়োগ্রাফি। এটা বলছে আমাকে যে ভার্নাকুলার স্কুলে পাঠানো হয়েছিল, সেই স্কুলে দ্য সান অফ মুসলিম অ্যাটেন্ডেন্ট of my father sat on my right side and the son of fisherman sat on my left side. আমাকে যে স্কুলে
পাঠানো হয়েছিল সেই স্কুলে, এদিকে এদিকে এদিকে, আমাকে যে স্কুলে পাঠানো হয়েছিল সেই স্কুলে আমার ডান দিকে বসতো দ্য সান অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট, মানে আমার বাবার যে মুসলিম অ্যাটেন্ডেন্ট ছিলেন তার ছেলে আমার রাইট সাইডে বসতো, এবং ফিশারম্যান মানে মাছ যারা ধরে বা মাছের ইয়ে করে তাদের তার ছেলে আমার লেফটে বসতো। তার মানে তিনি এটা বলতে যাচ্ছেন যে সেখানে হিন্দু মুসলিম জাতপাত বর্ণভেদে আমাদের কোনো ইয়ে ছিল না, সবাই একসাথে, কমিউনাল হারমোনি সেখানে ছিল, সবাই একসাথে আমরা থাকতাম, একসাথে বসবাস করতাম, একসাথে আমরা পড়াশোনা করতাম। সে হতে পারে কোনো মুসলিম, সে হতে পারে কোনো ফিশারম্যানের ছেলে, ইট ডাজন্ট ম্যাটার। সেই সময় সেটা ম্যাটার করতো না। বোঝা গেল? কোনো অসুবিধা? ওকে, নেক্সট। দে ওয়ার মাই প্লেমেটস, তারা আমার খেলার সঙ্গী ছিল। তারা আমার কি ছিল? খেলার সঙ্গী ছিল। I listened spellbound to their stories of birds, animals, and aquatic creatures. বলছে আমি তাদের গল্প শুনতাম, তাদের কাছ থেকে গল্প শুনতাম, পাখিদের, বিভিন্ন ক্রিয়েচার্সদের গল্প শুনতাম তাদের কাছ থেকে আমি। বোঝা গেল? বিভিন্ন গল্প আমি তাদের কাছ থেকে শুনতাম, মনোযোগ সহকারে শুনতাম। Perhaps these stories created in my mind a keen interest in investigating the working of nature. এই যে ওয়ার্কিং অফ নেচার রয়েছে, নেচার কিভাবে কাজ করে, এই ওয়ার্কিং অফ নেচার সম্পর্কে আমার ইন্টারেস্ট হয়তো এই জায়গা থেকে এসছে। কোন জায়গা? তাদের যে স্টোরিজ। দেখবা অনেক সময় এমন হয়, আমি একটা কোনো টপিক বোঝালাম, দুটা স্টুডেন্ট ছিল, একটা স্টুডেন্ট সেই টপিকটা বুঝলো, আর একটা স্টুডেন্ট বললো হ্যাঁ দাদা বুঝছি। আমি যদি আবার জিজ্ঞেস করি, সেই স্টুডেন্টটা বলতে পারলো না। তার মানে স্টুডেন্টটা বুঝেনি টপিকটা। একটা স্টুডেন্ট বুঝছে, আর একটা স্টুডেন্ট বুঝেনি। এইবার সেই যে স্টুডেন্টটা বুঝেছে, সেই স্টুডেন্টটা যদি অন্য স্টুডেন্টকে বোঝায়, দেখবা তাড়াতাড়ি বুঝে যায়। তার মানে কি, আমরা ফ্রেন্ডসদের থেকে খুব তাড়াতাড়ি শিখি, কারণ কি, তাদের সামনে বুঝি না, আরেকবার বুঝাতো ব্যাংক। টিচারদের বলতে পারবো? কেন বলতে পারবো না? তোমরা তো আমাদেরকে স্যালারি দিচ্ছ, আমাদেরকে গুরুদক্ষিণা দিচ্ছ, তোমরা কেন জিজ্ঞাসা করবে না? আমি তো বলি বারবার জিজ্ঞাসা করতে, নিজেরাই বলতেছো। তাহলে আমাদের ফ্রেন্ডসদের সাথে যে মেমোরিটা কারণ কি, আমরা ফ্রেন্ডসদের সাথে কানেক্ট করতে পারি, তাই না? ফ্রেন্ডসদের সাথে কানেক্ট করতে পারি। তাহলে ফ্রেন্ডসদের বলা যে স্টোরি রয়েছে, ফ্রেন্ডসদের সাথে কাটানোর যে মুহূর্তগুলো রয়েছে, সেই মুহূর্তগুলোর থেকেই আমাদের কিন্তু পরবর্তীকালে ইন্টারেস্ট জেনারেট হয়। জগদীশ চন্দ্র বোসেরও কিন্তু তেমনি এই যে বিভিন্ন ধরনের যে স্টোরি, এই স্টোরি থেকে নেচার সম্পর্কে জানার যে আগ্রহ, সেই আগ্রহটা ধীরে 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 বাড়তে থাকে। বোঝা গেল? কোনো অসুবিধা? চলো, আচ্ছা, বলছে when I returned home from school accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. কোনো ভেদাভেদ ছাড়া আমরা যখন স্কুল থেকে আসতাম, আমার মা আমার সমস্ত ফেলোমেটস যারা ছিল, আমার সমস্ত যে বন্ধু বান্ধব ছিল, তাদেরকে জাত বর্ণ জাতি মানে সেই জিনিসগুলো সাইডে করে সবাইকে একসাথে খাওয়াতেন, সবাইকে একসাথে ভালোবাসতেন। তার মানে সেখানে কোনো কাস্ট ডিসক্রিমিনেশন ছিল না, কোনো জাতির ভেদাভেদ ছিল না। সে উঁচু জাত, সে নিচু জাত, এই সমস্ত কিছু সেখানে ছিল না। আমার মা সবাইকে একই নজরে দেখতেন।
সেখানে আমার মা কোনোদিন এমন করতেন না যে ও মুসলিম, ও হিন্দু, ওকে আমি খাওয়াবো না, ও হচ্ছে ফিশারম্যানের ছেলে, আমি ওকে খাওয়াবো না, আমার ছেলেটাকে আমি শুধুমাত্র খাওয়াবো, এমন টাইপের কোনো ডিসক্রিমিনেশন আমার মা সেখানে করতেন না। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. খুব ইম্পর্ট্যান্ট লাইন। বলছে হতে পারে এর জন্যই আমি কোনোদিন ছোটবেলায় ফিল করিনি যে কোনো ক্রিয়েচার এখানে এই পৃথিবীতে আছে যাদেরকে লো কাস্ট বলা হয়। বুঝতে পারছো না? বুঝতে পারো না? নিচু জাত কাকে বলা হয় আমি জানতাম না, উঁচু জাত কাকে বলা হয় আমি জানতাম না। কেন জানতাম না? আমার মা আমাকে এই সমস্ত জিনিস শেখায়নি। আমি কোনোদিন জানতামই না কে উঁচু জাত কে নিচু জাত, আমি তো পরবর্তীকালে জানলাম এই সমস্ত কিছু। সেই সমস্ত কিছু তো আমরা তখন জানতাম না, কারণ তখন আমার মা ভেদাভেদ করতেন না। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. এখন আমাদের বিভিন্ন পলিটিশিয়ানরা বিভিন্নভাবে আমাদের বলতে পারে আমি হিন্দুদের সাপোর্টার, আমি মুসলিমদের সাপোর্টার, কিন্তু সেই সময় কিন্তু কোনো জিনিস, আমি যখন ছোট ছিলাম, আমি বলতে কার কথা বলা হচ্ছে? জগদীশ চন্দ্র বোস যখন ছোট ছিলেন, সেখানে দুটা যে কমিউনিটির মানুষ আমাদের এখানে থাকে, হিন্দু আর মুসলিম, যারা একে অপরকে দেখতে পারে না, সেই জিনিসটা আমি আগে জানতাম না। তার মানে কমিউনাল হারমোনিটা এমন ছিল, কমিউনাল হারমোনি মানে হিন্দু মুসলিম সমস্ত যে কমিউনিটির সমস্ত যে মানুষরা ছিল, সমস্ত মানে জাতের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, তারা সবাই আমরা একসাথে থাকতাম। কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলিম, কে কিচ্ছু জানতাম না। ইন 1869 কয়েকটা ডেট এখানে আমি লিখে রেখেছি। ফার্স্ট ডেট হচ্ছে এই 1895, খুব ইম্পর্টেন্ট। এই ডেটটার মধ্যে কি হয়, এখানে একটা ডেমনস্ট্রেশন করা হয় এই ডেটটাতে। 2 নম্বর ডেট কোনটা ছিল? 1858 30th কি যেন ছিল, জন্মের ডেটটা কি যেন ছিল? 30th নভেম্বর ছিল কি? হ্যাঁ, নভেম্বর তো হ্যাঁ, 30th নভেম্বর 1858। ওকে, তারপরে 1915 এই ডেটটা আমি লিখলাম 1915। তারপরে মানে এটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে একটা কনফারেন্স হয়েছিল 1915-এ। এই কনফারেন্সে এই সমস্ত কথা বলছেন, কে বলছেন? জগদীশ চন্দ্র বোস 1915-এ এই সমস্ত কনফারেন্সের কথা বলছেন। আচ্ছা, এইবার পরবর্তী যে ডেট খুব ভালো মতো আন্ডারলাইন করে রাখবা, পরবর্তী ডেট হচ্ছে 1869। বোস জয়েন্ট হেয়ার স্কুল। কোথায় জয়েন করে? হেয়ার স্কুলে জয়েন করে। And 6 years later he was later admitted to St. Xavier's School in Calcutta. কলকাতার সেন্ট জেভিয়ার স্কুল, মানে হেয়ার স্কুলে কবে জয়েন করে? 1869। তার 6 বছর পরে মানে 1875-এ, ঠিক আছে, 1875-এ তিনি কোথায় জয়েন করেন? সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। বোঝা গেল? তার পরবর্তীকালে হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট দ্য সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার স্কুল, যাই হোক, সেন্ট জেভিয়ার স্কুল তো রয়েছে, কারেন্ট চলে গেল। সেন্ট জেভিয়ার স্কুল তো স্কুলে কবে জয়েন করেছিলেন তিনি? কবে জয়েন করেছিলেন? 1869। জানালাগুলো খুলে দাও তো। 1869-এ তিনি কি করেছিলেন? সেন্ট জেভিয়ার্স স্কুলে জয়েন করেন এবং তার 6 বছর পরে 1875-এ তিনি কি করেন? এন্ট্রান্স পরীক্ষা দেন। এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে গিয়ে আগেকার মানে বড় বড় যে কলেজগুলো রয়েছে সেই কলেজে প্রবেশ করার আগে, এখনো আছে,
বিভিন্ন যে বড় বড় কলেজ রয়েছে সেগুলোতে অ্যাডমিট হওয়ার জন্য তোমাকে এন্ট্রেন্স পরীক্ষা দিতে হবে। সে এন্ট্রেন্স পরীক্ষা যখন তুমি দিবা তখন হচ্ছে গিয়ে তোমার কি হবে, সেখানে যদি পাস করো সেই কলেজে তখন অ্যাডমিশন নিতে পারবা। তো সেন্ট জেভিয়ার কলেজেও অ্যাডমিশন নেন তিনি। It was here that he came in correct contact with Jesuit father Egwin. Jesuit father, আন্ডারলাইন করো, Jesuit father Egwin-এর সাথে তিনি কিসে আসেন, কন্ট্যাক্টে আসেন সেই সময়। Egwin Lefond, who played a significant role in developing his interest in natural science. এই যে এই জেসুইট ফাদার, ঠিক আছে, এগউইন লেফন্ট, ঠিক আছে, বোঝা গেল? 1 2 3 নম্বর প্যারাগ্রাফে 3 নম্বর লাইন লাস্টের দিকে দেখো, জেসুইট ফাদার এগউইন লেফন্ট হু প্লেড আ সিগনিফিক্যান্ট রোল, একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিলেন কার জীবনে? জগদীশ চন্দ্র বোসের জীবনে। কি সেই রোল ছিল? রোল ছিল হচ্ছে ডেভেলপিং ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। এই যে ন্যাচারাল সায়েন্সের যে ন্যাচারাল সায়েন্স রয়েছে, এই ন্যাচারাল সায়েন্সে তার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা জাগানোর কাজ কে করেছিলেন? এই যে জেসুইট ফাদার কে ছিলেন? এগউইন লেফন্ট। বোঝা গেল? বুঝতে পারছো না বুঝতে পারো না? কে কে বুঝতে পারো নাই বলো তো? কি বুঝতে পারো না? এই জায়গাটা বুঝতে পারো নাই, তাই তো? এই যে সেন্ট জেভিয়ার্স কলেজ যে ছিল, এই সেন্ট জেভিয়ার্স কলেজে যখন তিনি এন্ট্রেন্স নেন, কবে? 1875, কারণ 1869-এ ও কলেজে স্কুলে অ্যাডমিশন নেয়, তার 6 বছর পরে মানে 1875-এ সে সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাডমিশন নেয়। এবার কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে জেসুইট ফাদার কে ছিলেন, মানে খ্রিস্টান একটা ফাদার, ফাদার বলতে কি বোঝাচ্ছে? চার্চে যারা থাকে তাদেরকে ফাদার বলা হচ্ছে। কি নাম? এগউইন লেফন্ট। এগউইন লেফন্ট বলে একজন ছিলেন, এই মানুষটার কন্ট্যাক্টে তিনি আসেন। এবার যখন এই মানুষটা কন্ট্যাক্টে আসেন, এই মানুষটা কি করে, এই যে ন্যাচারাল সায়েন্সের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট জগদীশ চন্দ্র বোসের মধ্যে জাগিয়ে দেয়, ইন্টারেস্ট জাগিয়ে দেয়। বোঝা গেল? আমি যদি বলি যে আমি এখানে এসে নীতিশ স্যারের কন্ট্যাক্টে এসে আমি টিচিংটাকে আরও ভালো মতো এক্সপ্লোর করতে পেরেছি, টিচিংটাকে আমি কি করতে পেরেছি, এক্সপ্লোর করতে পেরেছি, ইন্টারেস্ট ডেভেলপ হয়েছে আমার এখানে এসে, তাহলে এটাও কিন্তু মন্দ হবে না। তো একই ব্যাপার, বুঝতে পেরেছ? আচ্ছা চলো নেক্সট কি বলেছে দেখো, আর একটু আছে। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge to study natural science. তারপরে ইংল্যান্ডে যায় জগদীশ চন্দ্র বোস। তারপরে কোথায় যায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে গিয়ে তিনি কোথায়? ক্রিস্ট কলেজ ক্যামব্রিজে আছে সেটা, সেই ক্রিস্ট কলেজে তার অ্যাডমিশন নেয়, ঠিক আছে। এবং অ্যাডমিশন নিয়ে ন্যাচারাল সায়েন্সটাকে স্টাডি করার জন্য সেখানে অ্যাডমিশন নেয়। কোথায়? আন্ডারলাইন করো, ক্রিস্ট কলেজ। কোথায় সেটা? কোথায় ছিল? ইংল্যান্ডে। ইংল্যান্ডে কোথায়? ক্যামব্রিজে। ইংল্যান্ডের কোথায়? ক্যামব্রিজ। In 1884, he received the natural science tripos from the University of Cambridge and BSc degree from the University of London. লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি 1884-এ, আন্ডারলাইন করো, 1884-এ ন্যাচারাল সায়েন্সের ট্রাইপোস নেন এবং হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে বিএসসি ডিগ্রি কোথা থেকে নেন? ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বিএসসি ডিগ্রি তিনি নেন। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। বিএসসি বলতে ব্যাচেলর অফ সায়েন্স, ঠিক আছে, ব্যাচেলর অফ সায়েন্স, এসসি অর্থাৎ সায়েন্স বিফোর ব্যাচেলর। দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ। সেই বছর বলতে 1884-এ বোস কি করে? কোথায় জয়েন করে? প্রেসিডেন্সি কলেজে জয়েন করে।
আন্ডারলাইন করো। অ্যান্ড অফিসিয়েটিং প্রফেসরস অফ ফিজিক্স, ঠিক আছে, এবং ফিজিক্সের প্রফেসর হিসাবে সেখানে কাজ করা শুরু করেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, সেই সময় তাকে রিসার্চের ফ্যাসিলিটি দেওয়া হতো না, ঠিক আছে। হি ওয়াজ অলসো অফার্ড এ লো স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কালিগস, অদার যারা ইউরোপিয়ান কালিগসরা যারা ছিল না, তাদের থেকে লো স্যালারি দেওয়া হতো জগদীশ চন্দ্র বোসকে, কম স্যালারি দেওয়া হতো। বোস হ্যাড রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড, বোসের মধ্যে ছিল সেলফ রেসপেক্ট ছিল, আমাকে কম দিচ্ছে, হ্যাঁ এত বড় সাহস, আমাকে কম দিচ্ছে। ন্যাশনাল প্রাইড ছিল, আমি ইন্ডিয়ান, ন্যাশনাল প্রাইড, আমি ইন্ডিয়ান, আমাকে কম দিবি। Therefore, as a sign of প্রোটেস্টের সাইন হিসাবে he continued his teaching assignments for 3 years without accepting his salary, বলছে লাগবে না তোর স্যালারি, রাখ তুই, দরকার নাই, আমি 3 বছর পড়াবো এখানে, 3 বছরই এমনভাবে পড়াবো যাতে এই 3 বছরই কোনো আমি টাকাই নেবো না, যা কোনো স্যালারি নেবো না, তুই আমাকে স্যালারি কম দিবি, লাগবে না, যা তোর স্যালারি। ফাইনালি দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড প্রিন্সিপাল অফার্ড হিম পার্মানেন্ট টিচিং পোস্ট, এবং তারপরে 3 বছর পরে একটা পার্মানেন্ট টিচিং পোস্ট সেখানে তাকে দেওয়া হয়। বোঝা গেল? এই ছিল তোমাদের ইউনিট নাম্বার 1। ইউনিট নাম্বার 2 কিন্তু এরপরে আমরা পড়ব। বোঝা গেল?